চ্যাপ্টার 4 থেকে একটা কোশ্চেন আসবেই। আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস, তাই না? তাহলে লেকচার হচ্ছে 2, চ্যাপ্টার হচ্ছে 4। আব্দুল হামিদ কুতুবি বলছে, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল হামিদ, আমি ছিলাম। ওকে, গুড। তোমরা গতকাল ক্লাসে যারা ছিলা তারা হচ্ছে এই যে কি বলে, নোটটা হচ্ছে শেয়ার করে দিও গ্রুপে। রত্না ইসলাম, আমি ছিলাম, পরে কারেন্ট চলে গেছিল। আহা, আজকে করেন তাহলে পুরোটা। এমডি নাসিম হাসান শান্ত, বিকাশ নাম্বার দেন ভাই। বাহ, ছেলেটা আত্মা অনেক বড়, দেখছো? টাকা দিতে চাইতেছে স্মার্ট বোর্ড কেনার জন্য। সবাই মিলে যদি আমাকে কিছু কিছু টাকা দেয় তাহলে তো আমি হচ্ছে একটা বোর্ড কিনে নেই, বলো? তুমি হচ্ছে ইনবক্সে মেসেজ দিও, আমি তোমার বিকাশ নাম্বার দিব। এখন কি হয়েছে যেন, চ্যাপ্টার 4। ওকে, চ্যাপ্টার 4 হচ্ছে কি? মহাকর্ষ। মহাকর্ষ, মহাকর্ষ, গ্রেভিটি। এখন মহাকর্ষ সম্পর্কে তো তোমরা জানো, একেবারে ক্লাস 6, 7, 8 থেকে জানো। মহাকর্ষ বল, নিউটন বাবার যে সূত্র, G m1 m2 দুইটা বিন্দু ভর, একটা m1 আর একটা যদি m2 হয়, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি r হয়, তাহলে F = G m1 m2/r²। এটাকে সংক্ষেপে যদি তোমাকে বলে যে নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃত করো, তখন তোমার বাংলায় এই কথাটাকে লিখতে হবে। বাংলায় তুমি কি লিখবা? দুটি বিন্দু ভর পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত হলে, বা দুটি বিন্দু ভর আর দূরত্বে অবস্থিত অবস্থিত থাক হ্যাঁ, অবস্থিত হলে বস্তুদ্বয়ের মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে, তাকে মহাকর্ষ বল বলে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল। বুঝছো? এটা পড়ে নিবা, পরীক্ষায় আসতে পারে 1 বা 2 মার্কের জন্য। সাইমা জানলাম, এ বলছে 2 দিনের নোট একসাথে পোস্ট করলে হবে না? হ্যাঁ হবে, সমস্যা নাই, তবে লেকচার 1 লেকচার 2 আলাদা করে দিও। প্রথম দিনেরটা 1-এ, পরের দিনেরটা 2-তে। তাহলে এটা হচ্ছে কি? মহাকর্ষ সূত্র। এটা হচ্ছে নিউটনের ফর্মুলা। নিউটন হচ্ছে আমাদের এই সূত্র দিয়েছিল। এখন ইউনিট হচ্ছে কি? নিউটন, এন। এখন এই যে জি, এই জিটাকে কি বলা হয়? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা পরীক্ষায় আসতে পারে যে জি কে কেন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে জি কে কেন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, পারবা? এটা পড়িও, সার্বজনীন কেন বলা হয়। সার্বজনীন মানে সবার জন্য, বুঝছো? সার্বজনীন মানে হচ্ছে সবার জন্য। এই যে জি, এ হচ্ছে সবার জন্য। জি, জি এর মান কত? 9.8। জি এর মান হচ্ছে 9.8। সকল বস্তু, ছোট হোক বড় হোক, সকল বস্তুর জন্য জি এর মান 9.8। এই কারণে জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয়, তাই না? ঠিক আছে। ঠিক আছে কিনা বলো? জি কে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কেন বলা হয়, বুঝছো? জি হচ্ছে ছোট বড় সকল বস্তুর জন্য জি এর মান 9.8। এই কারণে জি কে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। ঠিক আছে। ঠিক আছে কিনা বলো?
এতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, কেউ কিছু বলে না। এটার মান কি, এটার মান কি, এটার মান কি 9.8? হ্যাঁ, এটার মান কি 9.8 রে? এই যে একজন পাইলাম, তাহমিনা আক্তার সুবর্ণা বলছে 6.67 হবে না। জি 6.67 হবে। এটা হচ্ছে ছোট জি, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটা ক্যাপিটাল জি, এটা হচ্ছে 6.67 ইন্টু 10^11 ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা কেজি ইনভার্স 2। এখন এটাকে সার্বজনীন কেন বলা হয়, সার্বজনীন কেন বলা হয়? সার্বজনীন বলা হয় কারণ হচ্ছে সকল বস্তুর ক্ষেত্রে, সকল বস্তু জোড়ার ক্ষেত্রে, মানে দুইটা বস্তু যেমনই হোক না কেন, সকল বস্তু জোড়ার ক্ষেত্রে সেম, সকল স্পেসে বা সর্বত্র, সব জায়গায় বা সর্বত্র, সর্বত্র সমান। মানে তুমি হচ্ছে পৃথিবীতে যদি হিসাব করো জি এর মান যা আসবে, মহাকর্ষে কি বলে মঙ্গল গ্রহে চলে যাও, সেখানে জি এর মান এটাই থাকবে। 3 নম্বর হচ্ছে ভরের প্রকৃতির উপর নির্ভর করে না। ভরের প্রকৃতির উপর নির্ভর করে না, ভরের প্রকৃতির উপর নির্ভর করে না। তারপরে দুইটা বস্তু কোন মাধ্যমে রাখা আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে না, অর্থাৎ সে কোনো কিছুর উপর নির্ভরই করে না, কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। বুঝতে পারিছো? এই কারণে এটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সকল বস্তু জোড়ার ক্ষেত্রে সেম, মানে দুইটা বস্তু জোড়া যদি মনে করো যে ছোট হয়, সেই ক্ষেত্রেও যে এর মান যা হবে, বস্তু জোড়া যদি বড় নাও তাও সেম হবে, সর্বত্র সমান। মানে পৃথিবীতে যা হবে মঙ্গলেও তা হবে, চাঁদেও তা হবে, অন্য যে কোনো গ্রহে উপগ্রহে স্পেসে চলে যাও সেম হবে। ভরের প্রকৃতির উপর নির্ভর করে না, মানে হচ্ছে ধরো যে তুমি 2 কেজি বরফ নিছো, 2 কেজি বরফের মধ্যে জি এর মান যা, 2 কেজি যদি তুমি সমপরিমাণ পানি নাও, মানে তরল নাও, ভরের প্রকৃতি এখানে কি কঠিন আর এখানে কি তরল বা পানি, এখানেও জি এর মান তুমি সেম পাবা, এখানে যা পাবা এখানেও তা পাবা। অর্থাৎ ভরের প্রকৃতির উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। এখানে দুইটা বরফের টুকরা নিছো, টুকরার মাঝখানে যদি অন্য কোনো একটা পদার্থ রাখো, এই পদার্থের উপস্থিতির কারণে জি এই দুইটার মধ্যকার জি এর মান চেঞ্জ হবে না, বুঝছো, জি এর মান সেম থাকবে। এই কারণে এটাকে বলা হয় কি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। পরীক্ষায় আসলে এই কথাগুলো তুমি সুন্দর করে একটু মেকআপ টেকআপ করে লাগায় লম্বা করে লিখে দিবা, শেষ। এখন আসো, চলে যাই আমরা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, জি ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে কি, ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সাকিব আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রত্না ইসলাম বলছেন না ভাইয়া ঠিক নাই। গুড। ডলার রয় বলছে ঠিক আছে, মানে আগের যে যে জি এর কথা বলছিলাম সেটা বলছে ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হইলো? হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এখন কি হয়েছে? ও, এখন ঘটনা হচ্ছে এই যে এম, এম হচ্ছে কি, পৃথিবীর ভর। এম হচ্ছে পৃথিবীর ভর। যে কোনো ভরকে র ইন্টু ঘনত্ব লেখা যায়, যে কোনো ভরকে র ইন্টু মানে ঘনত্ব ইন্টু হচ্ছে আয়তন লেখা যায়, এম ইকস টু রো ভি। তাহলে ক্যাপিটাল জি, রো ভি হচ্ছে কি পৃথিবীর আয়তন, তাই না? পৃথিবীকে যদি আমি একটা গোলক চিন্তা করি, গোলক, একটা গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। নিচে আর আছে দুইটা, উপরে আছে তিনটা। নিজের দুইটার সাথে উপরের তিনটাকে যদি কাটা দাও তাহলে একটা বাকি থাকবে। তাহলে ফাইনাল আনসার কি পাওয়া যাচ্ছে দেখো, 4/3 পাই রো জি আর। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, অভিকর্ষজ ত্বরণের এই দুইটা ফর্মুলা। অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা হচ্ছে এই যে দুইটা, ঠিক আছে? খাতায় নোট করে রেখে দাও অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা।
সায়মা জাহান লামিয়া বলছো হচ্ছে জি ইকুয়ালস টু 4 নিউটন মিটার নিউটন মিটার স্কোয়ার হবে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, হয়েছে। তাহলে এই যে জি এর দুইটা ফর্মুলা, এটা হচ্ছে নিউটনের যে মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, এটা হচ্ছে জি এর দুইটা ফর্মুলা। এগুলো হচ্ছে খাতায় নোট করে রেখে দাও। এখন আমাদের পরীক্ষার প্রশ্ন প্রশ্ন হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 9.8 হলে গড় ঘনত্ব কত? পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি 9.8 হয়, তাহলে গড় ঘনত্ব কত হবে? এটা হচ্ছে আমাদের বের করতে হবে, গড় ঘনত্ব। তাহলে এই যে দেখো, ঘনত্ব রিলেটেড ফর্মুলা আছে কোথায়? এই যে এখানে ঘনত্ব রিলেটেড ফর্মুলা। জির মান আমি জানি আছি, এখান থেকে হচ্ছে আমি রো এর মান বের করব। তাহলে আনসারে লিখবা, আমরা জানি, তোমরা জানো, সবাই জানি, জি ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি আর। এখান থেকে আমাদের রো এর মান লাগবে, বাদ বাকি সবাইকে এক সাইডে পাঠিয়ে দাও। তাহলে রো ইকুয়ালস টু হবে 3g ডিভাইডেড বাই 4 পাই ক্যাপিটাল জি আর। তাহলে জি ইন্টু 9.8, 4 ইন্টু পাই এর মান 1416, ইন্টু ক্যাপিটাল জি এর মান 6.67, 10 ইনভার্স 11, ইন্টু ক্যাপিটাল আর এর মান হচ্ছে কত? ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার আছে, এই কারণে 10 কিউব। আনসার আসবে এসআই এককে কেজি পার মিটার কিউব। আনসার কত আসে? 5500 নাকি কত যেন আসে। পৃথিবীর ঘনত্ব কত রে? 5500, ইয়েস, 5.5 ইন্টু 10 কিউব। ইন্টারমিডিয়েটে থাকতে মুখস্থ করছিলাম ভর্তি পরীক্ষার জন্য, মনে আছে? 5.5 ইন্টু 10 কিউব। শেষ। বলো, এটা কি বোঝা গেছে? পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব কি বোঝা গেছে? বলো। উঠে নাও পৃথিবীর ঘনত্ব। শেষ। পৃথিবীর ঘনত্ব, এটা কি বোঝা গেছে কিনা বলো। তাহলে যদি তোমাকে পৃথিবীর ভর বের করতে বলে, পৃথিবীর ভর বের করো। পরের প্রশ্ন বলল পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার হলে ভর কত? তাহলে ভর কোথায় আছে? এই যে এখানে ভর আছে, এখান থেকে হচ্ছে তুমি এম এর মান বের করবা, বাদ বাকি সবাইকে অন্য পাশে পাঠিয়ে দিবা। তাহলে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি আর স্কোয়ার ইকুয়ালস টু হবে জি এম, ক্যাপিটাল এম ইকুয়ালস টু হবে জি আর স্কোয়ার বাই জি। এখান থেকে তুমি মান বসাবা, মান বসাইলে আসবে 6 × 24 কেজি। এটা আনসার। তো ভর চাইতে পারে অথবা গড় ঘনত্ব চাইতে পারে। সালমান সিয়াম ভাই, ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড করবেন? না ভাই, ক্লাসগুলো ইউটিউবে আপলোড করব না। ইউটিউবে আপলোড করলে কিছু সমস্যা আছে অডিওর সাথে। মানে অডিও, কোনো কোনো ভিডিওতে অডিও থাকে না ডাউনলোড করার পরে, আর অডিও সিঙ্ক হয় না, বুঝছো? মানে ভয়েসের সাথে, কথার সাথে মিলে না। ওকে, শেষ এটা। বুঝছো? এই দুটো অঙ্ক বুঝছো? তাহলে পরের ম্যাথে চলে যাই আমরা, সময় খুবই কম। এটা গেল ভূপৃষ্ঠের জন্য অভিকর্ষজ ত্বরণ। এখন আসো উচ্চতা এবং গভীরতা। উচ্চতা এবং গভীরতা। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ।
ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতায় ভূপৃষ্ঠের জন্য হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইচ উচ্চতার জন্য জি এইচ ইকুয়ালস টু লিখা যায় আর প্লাস এইচ হোল স্কোয়ার, লিখা যায় এইচ উচ্চতায় জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিব। এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিব। জি বাই জি এইচ ইকুয়ালস টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এখানে আসবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে কি লেখা যায় দেখো, জি এম বাই আর স্কোয়ার, এই যে ভাগ আছে ভাগের পরিবর্তে গুণ, নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে। সরি, উপরে ছিল জি এম, এগুলো তো পারো তোমরা, জাস্ট ভগ্নাংশ। তাহলে এটা আসে, ফাইনালি পাওয়া যাচ্ছে আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার, নিচে হচ্ছে আর এর উপরে স্কোয়ার, একসাথে করলে লেখা যায় আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। আর বাই আর ভাগ করো 1 প্লাস এইচ বাই আর, সাথে আছে হোল স্কোয়ার, এখানে আছে জি বাই জি এইচ। ওয়েট এ মিনিট। বুঝছে? এখন আমাদের কি দরকার? এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ দরকার নাকি? দেখো এখানে সূত্র হচ্ছে, যদি তোমাকে বলে যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বের করো, এটা হচ্ছে সূত্র। এইচ উপরে দিলাম যাতে এইচ উচ্চতা একটা বুঝো আর কি। এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা হচ্ছে এটা। এইচ উচ্চতায় যদি বলে যে অভিকর্ষজ ত্বরণ বের করো, তাহলে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এটা। যদি দুইটা জায়গার মধ্যে অভিকর্ষজ ত্বরণের আমার তুলনা করার দরকার পড়ে, যে মনে করো অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, এইচটা আমাকে বের করতে হবে, তখন হচ্ছে আমি এই দুইটা সমীকরণকে ভাগ করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারবো। এখান থেকে দেখো স্কোয়ার আছে, উভয় পক্ষে রুট করে দিব, তাহলে করো উভয় পক্ষে রুট। উভয় পক্ষে যদি রুট করে দাও, তাহলে এই স্কোয়ারটা এই পাশে চলে আসবে, এসে এখানে হয়ে যাবে রুট ওভার এটা, তাই তো? এখান থেকে দেখো এইচ বাই আর ইকুয়ালস টু, এই যে এটা -1, +1টা এই পাশে আসলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। তার মানে এইচ বাই আর ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার জি বাই জি অফ এইচ -1। রুটটা হচ্ছে শুধু এদের উপরে, তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু কি লিখা যাবে, দেখো রুট ওভার জি বাই জি এইচ ইন্টু আর। এটাকে চাইলে তুমি একটা সূত্র হিসাবে মনে রাখতে পারো। আর যদি তোমার মনে রাখতে মনে না চায়, তাহলে এই দুইটা মনে রাখবা, একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা, ভাগ করে এই যে এরকম একটা লাইন আসবে, এখানে এসে তুমি মান বসাই দিতে পারবা। এখানে জি এর মান বসাবা, এখানে জি এইচ এর মান বসাবা, বসালে তুমি এখান থেকে এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। আর যদি মনে রাখতে পারো তাহলে এটা মনে রাখো, ভালো জিনিস। একটু পরে হচ্ছে আমরা অঙ্ক করব, অঙ্ক করলে তুমি বুঝবা যে কেমনে কি করতে হবে। ওকে, ঠিক আছে কিনা বলো? এইচ উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা হচ্ছে এই যে এটা, এটা। এখান থেকে তুমি চাইলে এইচ বের করতে পারো, এখান থেকে তুমি চাইলে অভিকর্ষজ ত্বরণের মান বের করতে পারো, জি এইচ। এখানে আবার জি টু দি পাওয়ার এইচ মনে করিও না, এখানে জি টু দি পাওয়ার এইচ না, কিন্তু এটা এইচ দিয়ে কি বুঝাচ্ছি, এই যন্ত্রণা। এখানে এইচটা দিও না রে, এখানে হচ্ছে একটা কাজ করো, জি প্রাইম দাও, জি প্রাইম, বুঝছো? তা না হলে আবার তোমরা পরীক্ষায় জি টু দি পাওয়ার এইচ ভাবা শুরু করবা, তখন আরেক যন্ত্রণায় পড়বা। জি প্রাইম, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি প্রাইম। ওকে, তাহলে আমি সূত্রটা এখানে লিখে ফেলি। আমরা এতক্ষণে কি পাইলাম, জি প্রাইম ইকুয়ালস টু এই যে এটা, সরি এইচ ইকুয়ালস টু আমরা চাইলে এটা লিখতে পারি রুট ওভার
জি ডিভাইডেড বাই জি প্রাইম মাইনাস ওয়ান ইন্টু আর। ঠিক আছে, যদি বলে আমাকে যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এক তৃতীয়াংশ হবে বা অভিকর্ষ ত্বরণ সামথিং সামথিং হবে, তখন আমি হচ্ছে এই সূত্র ব্যবহার করে উচ্চতাটা সরাসরি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সাইমা জাহান লামিয়া বলছে ঠিক আছে। ওকে, পরে দেখো অঙ্ক দেখি একটা। এটা হচ্ছে কোথায় আসছে, এটা হচ্ছে 2023 সালে আসছে। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান পৃথিবী পৃষ্ঠের এক চতুর্থাংশ হবে। কোশ্চেন লিখো, এটা 23 সালের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের এক চতুর্থাংশ হবে। এটা হচ্ছে প্রশ্ন, পারবা কি না এটা, এটা কি পারবা নাকি করে দিব? এটা কি পারবা? পারবা নাকি করে দিতে হবে বলো তো? ডলার রয় বলছো পারবো, গুড। সাইমুল আমিও বলছো করে দেন স্যার। তাহমিদা আক্তার শুভ, না করে দেন ভাইয়া। কি বলে, এটা তো পারা উচিত রে। কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, উচ্চতার কথা বলছে, তার মানে হচ্ছে আমার এইচ এর মান বের করতে হবে। অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের, ভূপৃষ্ঠেরটার এক চতুর্থাংশ হবে, মানে 1/4। কারটার 1/4 হবে, ভূপৃষ্ঠেরটার। দেখো, উচ্চতার যে অভিকর্ষজ ত্বরণ সেটা জি প্রাইম, সেটা ভূপৃষ্ঠে যেটা আছে অর্থাৎ নর্মাল যে জি, সেটার এক চতুর্থাংশ হবে। এই উচ্চতায় যে অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে ভূপৃষ্ঠের যে অভিকর্ষজ ত্বরণ তার এক চতুর্থাংশ হবে, তার মানে জি ইন্টু 1/4 হবে। বুঝছো? তাহলে জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে জি ইন্টু 1/4। তাহলে তুমি এখানে মান বসাও। এখন আমরা জানি আমরা কি জানি, এই যে এইচ এর ফর্মুলা জানি আমরা, এইচ ইকুয়ালস টু রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস ওয়ান আর। তাহলে রুট ওভার, এখানে তুমি মান বসাও, জি এর মান বসাও, জি প্রাইমের জায়গায় কত লিখবা, জি ইন্টু 1/4, জি ইন্টু 1/4 ব্র্যাকেট। এই রুটটা কিন্তু ওয়ানের উপরে নাই, এটা খেয়াল রাখিও, রুট হচ্ছে এই যে এতটুকুর উপরে, মাইনাস ওয়ান আর। তাহলে জির সাথে জি কাটা যাবে, 1/4 উপরে চলে যাবে 4, রুট ওভার 4 মানে হচ্ছে 2, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তার মানে শুধু আর, এইচ ইকুয়ালস টু আর। এখন তুমি চাইলে আর এর মান 6.4 ইন্টু 10⁶ মিটার বসায় রেখে দিতে পারো, যে এত মিটার উচ্চতায় এক চতুর্থাংশ হবে। বুঝতে পারলা? বলো। তরিকুল ইসলাম, পারবো এটা, গুড। বলো বুঝতে পারছো কিনা, বুঝতে কি পারলা?
এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ গভীরতায় জি ডাবল প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। মনে থাকে জানো, জি ডাবল প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। বুঝছো? গভীরতা যদি বলে, গভীরতা থেকে একটা অঙ্ক দেখি পাই কিনা। গভীরতার জন্য জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। গভীরতা জানলাম, বুঝতে পারছি, গুড। পরেরটা দেখো, গভীরতার জন্য, গভীরতার সাথে ঘনত্ব রিলেটেড আর একটা ফর্মুলা আছে, 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ। এখানে এইচ হচ্ছে কত গভীরতায়, বুঝছো? এটা মনে রাখিও, এটা আর একটা ফর্মুলা, জি ডাবল প্রাইম 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। ডাবল প্রাইম দিয়ে গভীরতায় বোঝাচ্ছি, সিঙ্গেল প্রাইম দিয়ে উচ্চতা বুঝাইছিলাম। এখন সেম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায়? লিখো, প্রশ্ন লিখো, কত গভীরতায় ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? সেম প্রশ্ন দেখো, উচ্চতার জন্য উচ্চতার অঙ্ক তোমার কাছে দিতে পারে, গভীরতার প্রশ্ন তোমার কাছে দিতে পারে। পারবা কিনা এটা বলো। দেখো, ঘনত্বর কোনো কিছু প্রশ্নে উল্লেখ করা নাই, সুতরাং ঘনত্বটা আমরা ব্যবহার করবো না, এই যে এটা ব্যবহার করবো, জি ডাবল প্রাইম জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। তাহলে আনসারে আসো, আনসার অভিকর্ষজ ত্বরণের মান, জি ডাবল প্রাইমের মান কত হয়ে গেছে, জি ইন্টু 1/4। তাহলে লিখো, আমরা জানি এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। জি ডাবল প্রাইমের মান কত, 1/4 হয়েছে, মানে জি ইন্টু 1/4 ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। জি জি দুই সাইড থেকে কাটা দিয়ে দিয়ে দিবা, তাহলে 1/4 ইকুয়ালস টু এটা, এইচ বাই আর কে বামে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু 1 - 1/4 ইকুয়ালস টু হচ্ছে 4 × 3/4। তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে 3r/4 ইকুয়ালস টু 3 ইন্টু আর এর মান 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 4, যা যত আসে সামথিং তত মিটার। আনসার। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, এগুলো বাচ্চাদের অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো। এরপরে আসো, মঙ্গল গ্রহ রিলেটেড অঙ্কগুলো ইম্পর্টেন্ট।
তোমাদের জন্য হোমওয়ার্ক, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় মধ্যাকর্ষণ জনিত ত্বরণ ভূপৃষ্ঠের ত্বরণের অর্ধেক হবে? পারবা না? এটা 1/4 ছিল, এখানে অর্ধেক হবে, 1/2 বসাবা, বসাইলে পারবা। যে উচ্চতায় বলছে তার মানে আগে যে সূত্র ছিল সেটা বসাইতে হবে আর কি। তাহলে উচ্চতা গভীরতা সংক্রান্ত অঙ্কগুলা তোমরা নিজেরা করবা। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা অভিকর্ষজ ত্বরণ কত? ভূপৃষ্ঠ হতে পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত? তাহলে উচ্চতায় বলছে, উচ্চতার জন্য আগে যে সূত্র ছিল সেটা বসাবো। উচ্চতার জন্য আগে যে সূত্র ছিল সেটা বসবে। আগে সূত্রটা কি ছিল? h ইকুয়ালস টু √g/gh - 1 হচ্ছে r। তাহলে √g এর মান হচ্ছে কত? দেখো কত উচ্চতায়, কি বলছে এখানে, ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত জানতে চাইছে। এখন উচ্চতাটা জানতে চায় না, উচ্চতাটা তারা দিয়েই দিছে প্রশ্নে, যে উচ্চতাটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ h ইকুয়ালস টু r। এখান থেকে তোমাকে কি বের করতে বলছে? জিটা বের করতে বলছে, জি প্রাইমটা তোমাকে বের করতে বলছে। তাহলে জি প্রাইমের একটা সূত্র ছিল, মনে আছে না? gm/r+h²। মনে আছে? জি প্রাইম r+h²। তাহলে এখানে তুমি মান বসাও এখন, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর জায়গায় আবার বসাবা আর, তাহলে r+r²। তাহলে এখান থেকে পাবা gm/2r²। 2r² মানে কি? 4r²। এখন দেখো gm/r², এতটুকুর মান তো তুমি জানো, 9.8 অভিকর্ষজ ত্বরণ নরমাল যেটা হয় জি, আর নিচে হচ্ছে 4। তাহলে কি হবে? 1/4 হবে। 9.8 ডিভাইডেড বাই 4 বসাইলে যত আসবে তত মিটার/সেকেন্ড স্কয়ার আনসার। বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো ক্লিয়ার হইছো, ক্লিয়ার লিখো। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? বুঝলাম। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 450 নিউটন, চন্দ্র পৃষ্ঠে ওজন কত? এই টাইপের অঙ্কগুলা ইম্পর্টেন্ট, এই যে এখন যেগুলা করাচ্ছি এটা, আর হচ্ছে মুক্তিবেগ। পৃথিবী পৃষ্ঠে কোনো ব্যক্তির ওজন যদি 450 নিউটন হলে চাঁদে ওজন কত হবে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, পৃথিবীর, এটাও দেওয়া আছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের, চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 16 গুণ মনে হয় নাকি, 81 গুণ ও 4 গুণ, 34 গুণ মনে করিও না, 81 গুণ আর হচ্ছে 4 গুণ। কারণ তোমাকে বলছে হচ্ছে এখানে দুইটা জিনিস জানতে চাইতে পারতো, যে পৃথিবীতে কি বলে, এই লাইনটা দিয়ে দিল, পৃথিবীর বড় ব্যাসার্ধ চাঁদের বড় ব্যাসার্ধের এত গুণ হলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ কত, অথবা চাঁদে কোনো ব্যক্তির ওজন কত।
ওজনের সাথে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে রিলেটেড, এজন্য দুইটা সেম। ডলার রো, এগুলা আমরা পারি করতে। গুড, এগুলা তো পারা উচিত, এগুলা ইন্টারমিডিয়েটে পড়ে আসছে, 2 দিন আগে পড়ছো। শ্যামা জাহান লামিয়া, ক্লিয়ার, গুড। তাহলে কি এটা বাদ দিব কিনা বলো, এটা পারবা কিনা, এটা হোমওয়ার্ক রেখে দিই তাহলে। এটা হোমওয়ার্ক থাক, হ্যাঁ। এটা তাহলে তোমরা নিজেরা করিও, পারবা কিনা বলো। তরিকুল ইসলাম বলছো, জি স্যার, গুড। তাহলে এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তাহলে করে নিও। 5 স্টার। পরের প্রশ্নে যাই, পরের টপিকে যাই আমরা, মুক্তিবেগ। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ ভিই দিয়ে প্রকাশ করা হয়, √2 GR অথবা √2 GM ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এই দুইটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মুক্তিবেগের রাশিমালা। ভূপৃষ্ঠ থেকে মুক্তিবেগের রাশিমালা। তাহলে তোমাকে যদি বলে, সিম্পল প্রশ্ন বলবে এখান থেকে, কি বলবে যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 9.8 হইলে মুক্তিবেগ কত? সিম্পল জিনিস। তাহলে ভি ইকুয়ালস টু √2 ইন্টু 9.8 ইন্টু আর এর মান বসাবা 6.4 ইন্টু 10⁶ এত মিটার পার সেকেন্ড। আনসার আসবে কত? 200 মিটার পার সেকেন্ড, এটার মতো আসবে কিছু একটা, এটার আশেপাশে আসবে। তাহলে এত হচ্ছে আমাদের মুক্তিবেগ। আর একটা প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ। মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের পৃথিবীর ভরের 0.108 গুণ, 0.108 গুণ, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ, 0.532 গুণ হলে মঙ্গল গ্রহে কোন বস্তুর মুক্তিবেগ কত? হলে মঙ্গল গ্রহে কোন বস্তুর মুক্তিবেগ কত?
প্রশ্ন লিখো। প্রশ্ন হচ্ছে কি, মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.108 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ হলে মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ কত? মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ কত? ঠিক আছে। ওকে, তাহলে ফর্মুলা কি জানি আমরা? মুক্তিবেগের ফর্মুলা দেখো, এই যে এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে সুবিধা হবে, কারণ হচ্ছে মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণটা আমরা বের করে ফেলবো, সেটার মান এখানে বসাই দিব, আর আর এর মান তো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে ফর্মুলা হচ্ছে দেখো, ভি এসকেপ ভেলোসিটি কার জন্য? মার্সের জন্য, মঙ্গল গ্রহের জন্য, এই কারণে এটাকে ভি ই প্রাইম দিলাম, ইকুয়ালস টু হচ্ছে √2 জি প্রাইম আর প্রাইম। পৃথিবীর হইলে শুধু জি এবং আর লিখতাম, যেহেতু মঙ্গল এই কারণে প্রাইম দিলাম। এখন জি প্রাইমের মান লাগবে, আর প্রাইমের মান লাগবে, জি প্রাইম লাগবে এবং আর প্রাইম লাগবে। কি কি জিনিস আমার কাছে দেওয়া আছে দেখো। মঙ্গলের যে ভর, মঙ্গল গ্রহের যে ভর, সেটা পৃথিবীর ভরের এই যে এত গুণ। তাহলে মঙ্গলের ভরকে এম প্রাইম দিয়ে লিখলাম, পৃথিবীর ভর হচ্ছে নর্মাল এম, সেটার কত গুণ? 0.108 গুণ। মঙ্গলের ব্যাসার্ধ, এই যে দেখো, মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। মঙ্গলের ব্যাসার্ধকে আর প্রাইম দিয়ে লিখলাম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তার হচ্ছে কত গুণ? 0.532 গুণ, আর ইন্টু 0.532। তাহলে এম প্রাইমের মান জানি, আর প্রাইমের মান জানি, তাহলে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম বের করা যাবে। দেখো, মঙ্গল গ্রহের আমাদের কি দরকার? যে জি প্রাইম দরকার, আর প্রাইম তো আমরা জানি, জি প্রাইমটা দরকার। মঙ্গল গ্রহের অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়ালস টু, জি মঙ্গল গ্রহের হোক, পৃথিবীর হোক, চাঁদের হোক, সবার জন্য সমান, জি এম বাই আর প্রাইম স্কয়ার। ঠিক আছে, মঙ্গলের জন্য এই কারণে সব জায়গায় প্রাইম দিছি, জি এর উপরে প্রাইম দেই নেই, কারণ যেটা জিটা মঙ্গলের জন্য যা পৃথিবীর জন্য কি সেম। তাহলে এখানে এখন মান বসাই। তাহলে জি এর মান তো আমরা জানি, এম প্রাইম সমান কত? এই যে এম ইন্টু 0.108, আর প্রাইমের মান হচ্ছে এই যে এটা, এটার উপরে স্কোয়ার হবে, তার মানে আর ইন্টু 0.532, পুরোটার উপরে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? এতটুকু পর্যন্ত বুঝছো? তারপরের অংশ, বামে আছে কি? জি প্রাইম। তাহলে জি প্রাইম ইকুয়ালস টু কি লেখা যায় দেখো, জি এম, নিচে এই যে আর, এটার উপরে স্কোয়ার আছে তো, তাহলে স্কোয়ারটা আর এর সাথে যাবে, 0.532 এর উপরেও স্কোয়ার হবে। তাহলে আর স্কোয়ারকে আলাদা করলাম, ইন্টু উপরে বাদ বাকি যা আছে 0.108, আর নিচে হচ্ছে কি 0.532, তার উপরে হচ্ছে স্কোয়ার। এখন তুমি এটাকে কি লিখতে পারো? জি এম বাই আর স্কোয়ারকে তো জি লিখতে পারো, ইন্টু 2, তার উপরে হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে কিসের মান? আমার জি প্রাইমের মান। এখন তুমি এখানে 9.8 বসাই দাও, বসাইলে জি প্রাইমের একটা মান পেয়ে যাবা। জি প্রাইমের মান তুমি এখানে বসাবা, এই যে দেখো, এটা হচ্ছে জি প্রাইমের মান। জি প্রাইমের মানটা হচ্ছে এই যে এখানে বসাবা, আর প্রাইমের মান তুমি জানো, এই যে এটা, এই মানটা এখানে বসাবা, বসাইলে তুমি ভিই প্রাইমের মান পেয়ে যাবা। বুঝছো? ভিই প্রাইমের মান তুমি এখান থেকে পেয়ে যাবা। অর্থাৎ এই যে জি প্রাইমের যে মানটা, এটা এনে এখানে বসবে, আর প্রাইমের এই যে মানটা, এটা এনে আর প্রাইমের জায়গায় বসাবা, বসাইলে তুমি এখান থেকে ভিই প্রাইমের মান পেয়ে যাবা, এবং আনসারটা আসবে, আনসার হচ্ছে কত? 1.32 10⁴ 1.32 10⁴ মিটার পার সেকেন্ড মঙ্গল গ্রহের অভিকর্ষজ, সরি, মঙ্গল গ্রহের কি বলে, মুক্তিবেগ। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা এটা বলো, নাকি করে দিতে হবে? মানগুলো বসায় নিজেরা পারবা নাকি করে দিতে হবে বলো?
পারবা নাকি করে দিতে হবে? বলো। HW অঙ্কটার আনসার কত ভাইয়া? তাহমিনা আক্তার সুবর্ণা। হ্যাঁ, আনসার বলে দিই তাহলে। দেখেছিল পৃথিবী পৃষ্ঠের ওজনেরটা। পৃথিবী পৃষ্ঠের ওজন কোথায়? ওজন হচ্ছে 88.89 নিউটন। 88.89 নিউটন এটার আনসার। 88.89 নিউটন এটা হচ্ছে আনসার। 88.89। শেষ। এখন একটা থিওরি পড়াই। থিওরি কি পড়াবো কিনা? কৃত্রিম উপগ্রহের বেগ হচ্ছে, কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ তার নিজস্ব বেগের √2 গুণ। এটা কি করাইতে হবে? দরকার নাই, অঙ্ক করাই, এগুলো তো এমনিতে তোমরা পড়ে ফেলছো অলরেডি। আচ্ছা, পরের চ্যাপ্টার হচ্ছে 5। চ্যাপ্টার 5 এর 3টা টাইপের প্রশ্ন আছে। এগুলো হচ্ছে এখানে পড়াচ্ছি না। এটা এটা একটা হচ্ছে 25 মিনিটের একটা রেকর্ডেড ক্লাস আছে, এটা আপলোড করে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা চ্যাপ্টার 5। বুঝছো? আমাকে মেসেজ দিও ইনবক্সে, তাহলে লিংক পাঠিয়ে দিব। চ্যাপ্টার 6 এ আসো। চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে স্থিতিস্থাপকতা। 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 চ্যাপ্টার 6 স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার এখানে কি আছে? ইয়ং এর গুণাঙ্ক আছে, ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। এটা আসে কিভাবে? ইয়ং এর গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি করলে এই যে এই ফর্মুলা পাওয়া যায়, f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। এখানে ক্যাপিটাল L আর স্মল l দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা তার। এই তারের আদি যে দৈর্ঘ্যটা, আদি যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে ক্যাপিটাল L, এবং এই তারকে হচ্ছে তুমি, এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে a। তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে a। এই তারের মধ্যে তুমি f পরিমাণ বল দিছো। কতটুকু বল দিছো? f পরিমাণ বল দিছো, ফলে তারটা কিছুটা লম্বা হয়ে যাবে। এই যে ধরো লম্বা হয়ে এখান থেকে এই যে এখানে চলে আসছে, তাহলে যতটুকু লম্বা হইলো সেটা হচ্ছে স্মল l। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল l। আদি দৈর্ঘ্য আগে কতটুকু ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল L, কতটুকু বল দিয়ে টান দিছো সেটা হচ্ছে f, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সবগুলা পরিচয় মনে রাখবা। এখন আসো, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এখন একটা তারকে যদি তুমি টেনে লম্বা করো, তাহলে সেই তারের মধ্যে শক্তি জমা থাকে, ঠিক আছে? তারে সঞ্চিত শক্তি, তারে সঞ্চিত শক্তি, এটাকে আমরা ইউ দিয়ে লিখতে পারি, ইউ। তারের মধ্যে সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু, তারের সঞ্চিত শক্তি y a স্মল l স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল L। y a স্মল l স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল L। ফর্মুলা মনে রাখবা, এটা মুখস্থ করবা। তারের মধ্যে সঞ্চিত শক্তি অথবা কৃতকাজ, তার প্রসারণের মধ্যে কৃতকাজ অথবা তারের সঞ্চিত শক্তি, তারের সঞ্চিত শক্তি অথবা কৃতকাজ, তারকে টেনে লম্বা করতে কৃতকাজ।
এখানে লিখবা কৃতকাজ। তারে সঞ্চিত শক্তি বা তারকে প্রসারণে কৃতকাজ। কৃতকাজ যেটা সেটাই শক্তি হিসাবে জমা হয়। ইউ ইকুয়ালস টু ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই টু এল। একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে, তারটাকে যখন টানা হয়েছে একক আয়তনে কৃতকাজ বা একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে ইউ প্রাইম দিয়ে যদি লিখি আমরা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এই তিনটা সূত্রই হচ্ছে এখানকার মেইন ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আচ্ছা এখন ইয়ং এর গুণাঙ্ক, এটার একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। যদি সিজিএস ইউনিটে লিখি তাহলে হবে ডায়েন পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো আমি কয়েকটা অঙ্ক করাই, 2022-এ আসছে একটা প্রশ্ন। যদি তুমি অঙ্ক সিজিএস এককে করো, মনে রাখবা তাহলে সবগুলা একক সিজিএস এ বসাইতে হবে, সবগুলা একক সিজিএস এ বসাইতে হবে। আর যদি এসআই এককে করো তাহলে সবগুলা এসআই এককে বসাবো। একটা সিজিএস এ একটা এসআই এ বসাইলে অঙ্ক ভুল হবে। প্রশ্ন হচ্ছে 50 সেন্টিমিটার দীর্ঘ ও 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের, 50 সেন্টিমিটার দীর্ঘ, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের একটি তারকে, একটি তারকে 1 মিলিমিটার প্রসারিত করতে, 1 মিলিমিটার প্রসারিত করতে কাজের পরিমাণ, কাজের পরিমাণ কত? কাজটা আমাদের বের করতে হবে। y এর মান দেওয়া আছে, y ইকুয়ালস টু 1.24 ইন্টু 10⁻12, 1.24 ইন্টু 10⁻12 ডায়েন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লাসে আছে হচ্ছে কতজন? 11 জন। এত কম কেন? ক্লাস কি শেষ করে দিব আজকে? বলো তো, আজকে ক্লাস কি শেষ করে দেওয়া উচিত কিনা? কৃতকাজের ফর্মুলা কি? এই যে কৃতকাজ মানে সঞ্চিত শক্তি, ডব্লিউ। কাজের ক্ষেত্রে লিখবো ডব্লিউ, শক্তির ক্ষেত্রে লিখবো ইউ। ডব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল এল। এখন কি কি জিনিস দেওয়া আছে দেখো তো। আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল হচ্ছে কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে প্রস্থচ্ছেদ হচ্ছে 1 মিলিমিটার, সরি মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একটি তারকে 1 মিলিমিটার প্রসারিত করতে, প্রসারিত করা হয়েছে কতটুকু? যতটুকু প্রসারিত করা হয়েছে এটাকে স্মল এল দিয়ে লেখা হয় 1 মিলিমিটার। কাজের পরিমাণ ডব্লিউ ইকুয়ালস টু হোয়াট, এটা আমার বের করতে হবে। ওয়াই এর মান দেওয়া আছে 1.24 10⁻12 ডায়েন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা ডায়েন এককে আছে, এটা সেন্টিমিটার এককে আছে। এই দুইটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যেতে পারি, এই দুইটাকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যেতে পারি তাহলে পুরো অঙ্ক আমি সিজিএস এককে করে ফেলতে পারবো। এই ডাইনকে চেঞ্জ করতে হবে না, সেন্টিমিটারকে চেঞ্জ করতে হবে না, এই সেন্টিমিটারকে চেঞ্জ করতে হবে না। বুঝছো? তাহলে আমরা কি করব? এই মিলিমিটার থেকে কোথায় চলে যাব? সেন্টিমিটারে। মিলিমিটার থেকে চলে যাব সেন্টিমিটারে।
তাহলে মনে রাখবা মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাওয়া যায়। 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান হচ্ছে 0.1 সেন্টিমিটার, মানে 10 দিয়ে ভাগ, সোজা হিসাব, বা 10 ইনভার্স 1 সেন্টিমিটার। তাহলে মিলিমিটারের জায়গায় আমরা 10 ইনভার্স 1 বসাবো, মিলিমিটারের জায়গায় কত বসাবো, 10 ইনভার্স 1, বা 10 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে এখানে দেখো 1 মিলিমিটার, এটাকে যদি সেন্টিমিটার নিয়ে যেতে পারো, 10 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে, 0.1 চলে গেল কিসে, সেন্টিমিটার। এখানে আসো 1 মিলিমিটারকে তুমি সেন্টিমিটার নিয়ে যাও, তাহলে কত আসবে, 0.1 সেন্টিমিটার। উপরে হোল স্কোয়ার আছে, উপরে হোল স্কোয়ার দিয়ে দাও, তাহলে 0.1 হোল স্কোয়ার। 1 মিলিমিটারকে তুমি নিতে যাচ্ছ কিসে, সেন্টিমিটার, তাহলে 1 মিলিমিটার জায়গায় 0.1 সেন্টিমিটার হোল স্কোয়ার, তাহলে 0.01 সেন্টিমিটার স্কোয়ার। বুঝছো? তাহলে দেখো সবকিছু সিজিএস এককে চলে গেল, এটা সিজিএস এ আছে, ডব্লিউটাও তাহলে সিজিএস এককে চলে আসবে, এলটা সিজিএস এককে, এটা সিজিএস এককে, এই ক্যাপিটাল এলটাও সিজিএস এককে। সব মানগুলো তুমি এখানে বসাই দাও, 2 × 50, ওয়াই এর মান বসাও 1.24, 10⁻12, ক্যাপিটাল এ কত, 0.01, স্মল এল স্কোয়ার, স্মল এল হচ্ছে 0.1, তার উপরে স্কোয়ার করলে তুমি অ্যান্সার যেটা পাবা 1.24, 10⁻6, 1.24 ইন্টু 10⁻6 আর্গ। আর্গ হচ্ছে সিজিএস এককে কাজের ইউনিট, সিজিএস এককে কাজের ইউনিট হচ্ছে আর্গ। বলো তো এটা বুঝছো কিনা। এটা কি বোঝা গেছে কিনা বলো। কমেন্টে কেউ কিছু বলো, বুঝতেছো কিনা বলো। যারা যারা ক্লাস করতেছো কমেন্টে একটু জানাও তো বুঝতেছো কিনা। বুঝতেছো কিনা একটু জানাও তো। এগুলো কিন্তু সব তোমাদের পড়া জিনিস, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, নতুন কিছুই নাই। জান্নাতুল ফেরদৌস বলছে বুঝতে পারছি, গুড। সামালা মিয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। এস এইচ রিফাত ক্লিয়ার, এস এইচ রিফাত গত ক্লাসেও ছিল। ডি ইসমাইল হোসেন রাকিব, ওকে ভাইয়া, গুড। তাহমিনা আক্তার বলছো জি ভাইয়া, ওকে। তাহলে বোঝা যাচ্ছে। এটা পারবা কিনা বলো। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে এটা হচ্ছে আমার এ এর মান, তাই তো। এই প্রস্থ দেওয়া আছে 0.0001 মিটার স্কোয়ার। কত বল প্রয়োগ করলে, দ্যাট ইজ এফ এর মান কত, এটা জানতে চাচ্ছে। কত বল, তার মানে এফ এর মান কত সেটা জানতে চাচ্ছে। তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। তারের দৈর্ঘ্যটা কি প্রশ্নে দেওয়া আছে, দেওয়া নাই। তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, মানে বর্তমানে যে তারের দৈর্ঘ্য সেটা আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। তাহলে স্মল এল এর মান কত হবে বলো, স্মল এল এর মান কত বলো, স্মল এল এর মান কত হবে বলো দেখি, স্মল এল এর মানটা কত হবে। স্মল এল কত হবে বলো।
ইসমাইল হোসেন রাখি বলছো ইন্টারের ম্যাথ এগুলা থিওরির প্রমাণগুলা করা লাগলে ভালো, থিওরির প্রমাণগুলা করলে ভালো হয়। থিওরি প্রমাণ তো হচ্ছে তোমরা করে ফেলছো না অলরেডি, পুরা বছর তো থিওরি প্রুফ করছো, অঙ্ক করা হয় না এই জন্য অঙ্ক করাচ্ছি। ইসমাইল হোসেন রাকিব স্মল এল এর মান বলছো ক্যাপিটাল এল, গুড। সাইমা জাহান লামিয়া বলছো 2L, ভুল। ইসমাইল হোসেন রাকিব বলছো 12 মাইনাস এল ইকুয়ালস টু ক্যাপিটাল এল, গুড। দেখো কি বলছে, তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, মানে এটা হচ্ছে তার, তারের আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে ক্যাপিটাল এল, বর্তমানে তারটাকে টানা হয়েছে, টানার কারণে তার দৈর্ঘ্যটা কি হয়ে গেছে, বর্তমান যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল প্রাইম, আদি দৈর্ঘ্যের ডাবল হয়ে গেছে, তার মানে 2L। তাহলে দৈর্ঘ্য বাড়ছে কতটুকু, এই যে এতটুকু দৈর্ঘ্য বাড়ছে না, তো এর বৃদ্ধিটা বের করবো কিভাবে, ফাইনাল দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, ফাইনাল দৈর্ঘ্য হচ্ছে 2L, আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে স্মল এল ইকুয়ালস টু কত হবে, বুঝছো? রাকিবের উত্তর ঠিক আছে। তাহলে আমরা এখানে মান বসাই দিই, এফ বের করতে হবে তাই তো, আর কি, ইয়ং এর গুণাঙ্ক তো দেওয়া থাকার কথা, হ্যাঁ দেওয়া আছে, 2 × 10⁹ ইয়ং এর গুণাঙ্কটা প্রশ্নে দেওয়া আছে, y ইকুয়ালস টু 2 × 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে ওয়াইটাও দেওয়া আছে, তো তুমি এখানে মান বসায় দাও এখন, y ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এখান থেকে আমার এফ এর মান দরকার, তাহলে আর গুণন করো, এফ ক্যাপিটাল এল ইকুয়ালস টু হচ্ছে ওয়াই এ স্মল এল, তাহলে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, ওয়াই এর জায়গায় কত বসবে, 2 × 10⁻⁹, এর জায়গায় বসবে এই যে এটা 0.0001, স্মল এল এর জায়গায় কত বসবে, ক্যাপিটাল এল, স্মল এল এর জায়গায় ক্যাপিটাল এল, আদি দৈর্ঘ্যটাকে আমরা এল ধরে নিছিলাম, এল এল কাটা চলে যাবে, তাহলে এখান থেকে তুমি হচ্ছে 2 × 10⁻⁵ আসবে, এটাই হচ্ছে আনসার। বলো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার? পরে চলে যাবো আমরা চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 থেকে 23 সালে একটা প্রশ্ন আসছে, 2 মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদ গঠনের কৃতকাজ নির্ণয় হবে, সাবান পানির তল টান দেওয়া আছে, মানে পৃষ্ঠ টান দেওয়া আছে, তাহমিন আক্তার সুবর্ণা, চ্যাপ্টার 5 কোথায় পাবো, চ্যাপ্টার 5 হচ্ছে একটা রেকর্ডেড ক্লাস আছে, ওইটা আপলোড করে দিব, আমাকে হচ্ছে লিংক দিয়ে দিব, কি বলে ইনবক্সে নক দিও, ঠিক আছে? এখন কি হয়েছে এখানে, 2 মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদ, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7,
মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদ গঠনে কৃত কাজ। এখন পৃষ্ঠটানের এগেইনস্টে কতটুকু কাজ করতে হয়? কাজ সমান হয় ক্ষেত্রফল ইনটু পৃষ্ঠটান। কৃত কাজ পৃষ্ঠটানের এগেইনস্টে যখন কোনো কাজ সম্পন্ন হয় তখন কৃত কাজ ইকুয়ালস টু হয় পৃষ্ঠটান ইনটু যতটুকু ক্ষেত্রফল তুমি বানাইছো বা যতটুকু ক্ষেত্রফল তুমি চেঞ্জ করছো। তাহলে আমাদেরকে বলছে একটা সাবান বুদবুদ বানাইতে হবে, মানে জিরো থেকে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে যাইতে হবে। তার মানে চেঞ্জটা কতটুকু? পুরাটাই চেঞ্জ। মানে আগে ক্ষেত্রফল ছিল জিরো, বর্তমান ক্ষেত্রফল হচ্ছে ধরো এ ইকুয়ালস টু বর্তমান একটা এরকম তো একটা গোলক হয় তাই না? বুদবুদ তো দেখতে এরকম হয়। এরকম জিনিসের মানে গোলকের ক্ষেত্রফল কত হয়? 4 পাই r স্কোয়ার, তাই তো? তাহলে যদি আমি বলি যে আদি ক্ষেত্রফল এ ইনিশিয়াল ছিল জিরো, এ ফাইনাল হচ্ছে এই যে এটা, তাহলে ডেল্টা এ কত? এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল। এ ফাইনালের মান হচ্ছে কত তোমার? 4 পাই r স্কোয়ার মাইনাস আগে ছিল জিরো, তার মানে 4 পাই r স্কোয়ার। অর্থাৎ ডেল্টা এটাকে তুমি এ হিসাবেও লিখতে পারবা। ডেল্টা এ দিয়ে বোঝায় ক্ষেত্রফলের পরিবর্তন, আসলে ক্ষেত্রফলের পরিবর্তন ইনটু টি। ঠিক আছে, এখন আগে যদি জিরো থেকে তুমি বানাও তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন যা, নতুন ক্ষেত্রফল তাই, একই জিনিস। তাহলে দেখো চ্যাপ্টার 7 প্রশ্ন লিখে আমি 2 মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদ সাবান বুদবুদ মানে কি? যে সাবানের মধ্যে হচ্ছে আমরা কোন একটা রিং বা কিছু একটা সাবান দিয়ে যে ফু দিয়ে যে বুদবুদ বানাইতাম ওইটা আর কি, বাবল। তাহলে 2 মিলিমিটার ব্যাসের একটি বুদবুদ গঠনে সাবান বুদবুদ গঠনে কৃত কাজ কত? সাবান পানির পৃষ্ঠটান দেওয়া আছে 28 × 10⁻³ নিউটন পার মিটার। এবার আছে হচ্ছে 10 জন। তাহলে সাবান পানির পৃষ্ঠটান দেওয়া আছে এই যে এটা 2 মিলিমিটার ব্যাসের, এটা দেওয়া আছে। আচ্ছা, কি কি জিনিস দেওয়া আছে? পৃষ্ঠটান দেওয়া আছে 28 × 10⁻³। তারপরে দেখো আয়তনের ক্ষেত্রফলের পরিবর্তন ইকুয়ালস টু ক্ষেত্রফলের সমান, সেটা কত হবে? 4 পাই ইন্টু যে বুদবুদের যে ব্যাসার্ধ হবে সেটার স্কোয়ার। আর হচ্ছে আমাকে কি বের করতে হবে? কৃত কাজ কত সেটা বের করতে হবে। তাহলে কৃত কাজ ইকুয়ালস টু ডেল্টা এ ইন্টু হচ্ছে টি। ডেল্টা এ ইকুয়ালস টু কত হবে? 4 পাই r স্কোয়ার ইন্টু হচ্ছে পৃষ্ঠটান টি। 4 পাই ইন্টু আর এর মান কত হবে? 2 মিলিমিটার বলছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? স্মল আর ইকুয়ালস টু 2/2 ইকুয়ালস টু হচ্ছে 1 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার নিয়ে যাও তাহলে 10⁻³ মিটার। তাহলে আর এর জায়গায় বসে যাবে 10⁻³, তার উপরে স্কোয়ার, পৃষ্ঠটানের মান হচ্ছে 28 × 10⁻³ ফাইনাল আনসার পেয়ে যাবা 7.03 ইন্টু 10⁻7 জুল। 7.03 ইন্টু 10⁻7 জুল। ঠিক আছে, পরের প্রশ্ন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধের 2 সেন্টিমিটার ব্যাসার্ধের সাবান বুদবুদকে সাবান বুদবুদকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদে পরিণত করা হলো। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদে পরিণত করা হলো। সাবান পানির পৃষ্ঠটান সাবান পানির পৃষ্ঠটান 0.04 নিউটন পার মিটার হলে কৃত কাজ কত?
দেখছো? তাহলে কৃতকাজ বের করতে হবে, সাবান পানির পৃষ্ঠটান এত হলে কৃতকাজ কত। তাহলে কৃতকাজ আগের মতোই, কৃতকাজের আনসার লিখো, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা এ, তার সাথে হচ্ছে পৃষ্ঠটান, কারণ ডেল্টা এটা আমরা আগে বের করি। ডেল্টা এ ইকুয়ালস টু, দেখো ডেল্টা এ ইকুয়ালস টু হয় ফাইনাল যে ক্ষেত্রফল মাইনাস আদি যে ক্ষেত্রফল ইনটু পৃষ্ঠটান, তার সাথে 2 মাল্টিপ্লাই হবে। কেন 2 মাল্টিপ্লাই হবে? একটা সাবানের, এটা যদি একটা সাবানের ফেনা হয়, মানে সাবানের বুদবুদ হয়, এই সাবানের মানে উপরের লেয়ারটা হচ্ছে শুধু সাবান, ভিতরে কিন্তু বাতাস থাকে। ভিতরে কি থাকে? বাতাস থাকে। বাইরে কি? বাতাস। তাহলে বাতাসের সাথে এইখানে একবার কন্টাক্ট হচ্ছে, মানে উপরের তলে একবার কন্টাক্ট হচ্ছে, ভিতরের তলে আরেকবার কন্টাক্ট হচ্ছে। তাইলে টোটাল কয়টা কন্টাক্ট এরিয়া পাওয়া যাচ্ছে? এই যে এটা, যে এটা হচ্ছে কন্টাক্ট এরিয়ার ক্ষেত্রফলের মধ্যে পরিবর্তন, কন্টাক্ট এরিয়ার ক্ষেত্রফল। তাহলে বাইরের দিকে একবার কন্টাক্টে আছে, ভিতরের দিকে আরেকবার কন্টাক্টে আছে। তাই টোটাল, এই কারণে কন্টাক্ট এরিয়ার ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো? কন্টাক্ট এরিয়া ডাবল, বাইরেও বাতাসের সাথে টাচ হয়েছে, ভিতরে যে আমি ফু দিলাম আমার বাতাসগুলো তো ওই বাবলের ভিতরে জমা হয়ে আছে, ওই বাতাসগুলোর সাথেও নিচের দিকে একটা টান আছে। ফলে উপরের লেয়ারে একটা সংস্পর্শ হয়েছে, নিচের লেয়ারে আর একটা সংস্পর্শ হয়েছে। এই কারণে 2 দিয়ে এখানে কি করা হয়েছে? মাল্টিপ্লাই করা হয়েছে। আগেরটাতেও সেম, আগেরটাতে আমি 2 দিই নাই বলে এখানে 2 দিতে হবে। 2 × 4 π r² দিবা, 2টা গুণ করতে হবে। বুঝতে পারছো? 2টা গুণ করতে হবে। যদি এমন হইতো যে একটা পানির বুদবুদ যদি হইতো, পানির মানে হচ্ছে একটা নিরেট পানির ফোঁটা যদি চিন্তা করতাম, তখন তুমি দেখো ভিতরেও কিন্তু পানি দিয়ে পূর্ণ থাকতো, তখন কন্ট্যাক্ট এরিয়া বাতাসের সাথে শুধু একটা, তখন আর 2 দিয়ে গুণ করা লাগতো না। বুঝতে পারছো? যদি নিরেট একটা পানির ফোঁটা হয়, তখন শুধুমাত্র মানে একবার এই হিসাব করবা, তখন কন্ট্যাক্ট এরিয়া একটা, এই কারণে 2 দিয়ে তখন গুণ করা লাগতো না। বুঝতে পারছো? এটা একটু খেয়াল রাখবা, আমারও খেয়াল ছিল না। 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে। সাবান বুদবুদ যদি বলে, সাবান বুদবুদ বললে কন্ট্যাক্ট এরিয়া ডাবল হবে, ডাবল। বুঝছো? উপরে একটা, উপরের তলের সাথে কন্ট্যাক্ট হবে, নিচের তলের সাথেও কন্ট্যাক্ট হবে, ফলে 2 দিয়ে গুণ করতে হবে। যদি পানির বুদবুদ বলতো, যে নর্মাল পানির বুদবুদ, তো পানির বুদবুদের ভিতরেও যদি নিরেট যদি ফোঁটা না হয়, ভিতরে যদি বাতাস থাকে, তখনও 2 দিয়ে গুণ হবে। বুঝছো? এটা একটু মাথায় রাখিও। ওকে, তাহলে চলো মান বসাই আমরা। 2 ইন্টু ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 π ইন্টু ফাইনাল যে ব্যাসার্ধ, ফাইনাল ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার হয়েছে ফাইনাল ব্যাসার্ধ। তার মানে ফাইনাল ব্যাসার্ধ হচ্ছে 0.04, আর আদি ব্যাসার্ধ হচ্ছে কত? আর ইনিশিয়াল হচ্ছে 0.02 মিটার। মিটার নিয়ে গেলাম আমরা। তাহলে 4 π r², তার মানে হচ্ছে 0.04² মাইনাস আদি ক্ষেত্রফল হচ্ছে 4 π 0.02², সাথে পৃষ্ঠটান, পৃষ্ঠটান কত? 0.04। তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো, ক্যালকুলেটরে যদি বসাও, তাহলে ফাইনাল আনসার তুমি পাবা হচ্ছে 1.21 10⁻³ এত জুল হচ্ছে আনসার। ঠিক আছে? ভাইয়া আগের ম্যাথটা ঠিক আছে? এই যে এখানে 2টা মিসিং ছিল, 2 গুণ হবে, 2টা গুণ হবে, এখানে সামনে একটা 2 দিয়ে গুণ হবে। বুঝছো? সামনে 2 দিয়ে গুণ হবে। আনসার ঠিক আছে, এটাই 7.03, সামনে 2 দিয়ে গুণ হবে। বলো এতটুকু কি বুঝতে পারছো কিনা? বলো তো এতটুকু কি বোঝা গেছে কিনা?
শেষ। পরে পরের চ্যাপ্টারে চলে যাই, আজকে এটা দিয়ে শেষ করব। আব্দুল্লাহ আল মারুফ ভাইয়া, ম্যাথ ডিপার্টমেন্ট 2 দিন ধরে শুরু করছি, আগে বই ধরাও হয় নাই। বাহ, প্রমোটেড হতে পারবো কি, কিভাবে পারবো একটু বলবেন? পারবেন, প্রমোটেড হইতে পারবেন। প্রমোটেড হইতে পারবেন, যে কোনো একটা সাজেশন নিবেন, সাজেশন ফলো করবেন, পুরো বই পড়তে যাবেন না, শুধু সাজেশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন, তাহলেই পারবেন। সাইমা জাহান বলছে, জি স্যার, মানে বুঝতে পারছি। আচ্ছা, ইসমাইল রাকিব বলছে সেখানে তো ক্ষেত্রফলের পরিবর্তনটা লেখেন নাই মনে হয়। এই যে ডেল্টা এর পরে এই যে গুণ করে দিলাম 2 × 4 π r², 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। এখানে যেরকম 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, ওখানে ওইরকম 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, বুঝছো? আর এখানে আগে হচ্ছে কোনো ক্ষেত্রফল ছিল না, বলে ক্ষেত্রফলের পরিবর্তনটা মানে -0, -0, ওই জিরোটা লিখি নাই, আগে কোনো ক্ষেত্রফল ছিল না। ওকে, চলো পরে হচ্ছে আমরা, এটা কত চ্যাপ্টার? চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 থেকে, 8টা ইম্পর্টেন্ট, 8 থেকে মাস্ট প্রশ্ন আসবে। ওয়েভ, ওয়েভ থেকে প্রশ্ন বলতে অঙ্ক আসবে। চ্যাপ্টার 8 হচ্ছে তরঙ্গ। তরঙ্গ, তরঙ্গের সমীকরণ। যে কোনো অগ্রগামী তরঙ্গকে এই দুইটা ফরম্যাটে প্রকাশ করা যায়। যে কোনো অগ্রগামী তরঙ্গকে a sin ωt - kx আকারে প্রকাশ করা যায়, অথবা এই যে 2π/λ × βt - x, এটা দিয়ে প্রকাশ করা যায়। এই দুইটা তরঙ্গই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান, এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান, এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান, এটা মনে রাখবা। এই দুইটা তরঙ্গই কোন দিকে চলমান? এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান, মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর চলমান আর কি। আচ্ছা, এখন এই দুইটাই হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান তরঙ্গ নির্দেশ করে। এই যে এরকম সাইন ওয়েভ, তো সাইন ওয়েভ এখান থেকে শুরু হয়। এই যে এটা হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এই তরঙ্গটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, পজিটিভ এক্স এক্সিস বরাবর যাচ্ছে। এটা তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে কে হচ্ছে কি ওয়েভ নাম্বার, 2π/λ, কে ইকুয়ালস টু হচ্ছে 2π/λ, কে ইকুয়ালস টু হচ্ছে 2π/λ। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বি তো হচ্ছে এটা। আচ্ছা, যদি এমন হয় -x যে বোঝাচ্ছে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে চলমান, যদি এখানে এমন কোনো প্রশ্ন আসে যেখানে -x নাই +x আছে, তখন তোমার বুঝতে হবে যে এই তরঙ্গটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে চলমান। -x সমীকরণের মধ্যে -x দিয়ে বোঝায় হচ্ছে পজিটিভ এক্স অক্ষে চলমান, পজিটিভ এক্স অক্ষে চলমান। যদি এখানে প্লাস থাকতো, প্লাস, তাহলে মাইনাস দ্বারা পজিটিভ এক্স অক্ষে চলমান বোঝায়। যদি প্লাস থাকে তাহলে প্লাস দ্বারা নেগেটিভ এক্স অক্ষে চলমান বোঝায়। ওকে, যদি সাইন থাকে তার মানে হচ্ছে 0 থেকে শুরু হয়েছে এমন বোঝায়। আর যদি কস থাকে তাহলে বুঝতে হবে যে তরঙ্গটা এই যে এরকম এখান থেকে শুরু হয়েছে, বুঝছো? এটা হচ্ছে সাইন ওয়েভ আর এটা হচ্ছে কস ওয়েভ। একটা সাইন, একটা হচ্ছে, এটা সাইন ওয়েভ আর এটা হচ্ছে কস ওয়েভ। ওকে, আসো এখন আমরা এখান থেকে দেখি এরকম প্রশ্ন আসে। 2023 সালের প্রশ্ন, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। y equals to a 5 sin 200 pi t minus 1.57x
আচ্ছা, তাহলে তুমি দেখো সাইনের পরে পুরো জিনিসটা ব্র্যাকেটের ভিতরে আছে, সাইনের পরে পুরো জিনিসটা ব্র্যাকেটের ভিতরে আছে, এটাকে তুমি এই ফরম্যাটে সহজে ফালাই দিতে পারো, ওমেগা টি মাইনাস কে এক্স, এই ফরম্যাটে ওমেগা টি মাইনাস কে এক্স, এই যে দেখো কে এক্স ওমেগা টি মাইনাস কে এক্স ফরম্যাটে এটা আছেই সরাসরি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে কি, এত একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্দেশ করে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হলে কি কি বের করতে হবে? বিস্তার কম্পাঙ্ক বেগ পর্যায়কাল হলে বিস্তার কম্পাঙ্ক বেগ পর্যায়কাল নির্ণয় করো, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বোঝাচ্ছে, এখান থেকে আমাকে হচ্ছে এই জিনিসগুলো বের করতে হবে, বিস্তার কত, কম্পাঙ্ক কত, বেগ কত, পর্যায়কাল কত, চারটা জিনিস আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে তুমি প্রথমে উত্তরে লিখবা যে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এটা, দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এটা, তারপর লিখবা আমরা জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স লিখে তারপর লিখবা এই সমীকরণের সাথে তুলনা করলে, এই সমীকরণের সাথে তুলনা করলে, তুলনা করলে তুমি কি পাচ্ছ দেখো তো, এই যে তুলনা করো, সাইনের সামনে যা আছে তা এ, সাইনের সামনে যা আছে তা এ, তার মানে এ ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে 5, গুড। তারপরে সাইনের ভিতরে টি এর যে সহগ সেটা ওমেগা, টি এর যে সহগ সেটা ওমেগা, টি এর যে সহগ সেটা হচ্ছে 200 পাই, সেটা ওমেগা, তার মানে ওমেগা ইকুয়ালস টু কত 200 পাই। এক্স এর যে সহগ সেটা হচ্ছে কি কে, এক্স এর যে সহগ সেটা হচ্ছে কে, এক্স এর যে সহগ সেটা হচ্ছে কে, তার মানে কে ইকুয়ালস টু কত 1.57। তাহলে ওমেগা যদি 200 পাই হয়, ওমেগা ইকুয়ালস টু কি লিখা যায়, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ লিখা যায় না, এফটা হচ্ছে কম্পাঙ্ক, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। তাহলে এখান থেকে দেখো পাই 2 পাই এর সাথে এখান থেকে যদি তুমি কাটা দাও তাহলে এফ ইকুয়ালস টু থাকবে 100, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তাহলে তুমি কম্পাঙ্ক পেয়ে গেছো, তুমি হচ্ছে বিস্তার পেয়ে গেছো, বিস্তার পেয়ে গেছো, কম্পাঙ্ক পেয়ে গেছো, আর বাকি আছে বেগ। তাহলে বেগ তুমি কিভাবে বের করবা দেখো, কে ইকুয়ালস টু দেওয়া আছে 1.57, কে থেকে তুমি কি লিখবা, কে ইকুয়ালস টু আমরা জানি 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু 1.57, 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু কত 1.57। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু কি লেখা যায় 2 পাই বাই 1.57, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে কত 4 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখন আসো তরঙ্গের বেগ লাগবে, তাই তো? তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা হয়, আমরা জানি তরঙ্গের বেগ ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এফ এর মান কত 100 হার্জ, 100 ইন্টু ল্যামডার মান হচ্ছে 4, তার মানে বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তুমি পেয়ে গেছো তরঙ্গের বেগ। আর কি লাগবে, বেগ পেয়ে গেছো। পর্যায়কাল, পর্যায়কাল টি ইকুয়ালস টু হচ্ছে ফ্রিকোয়েন্সির অপোজিট 1/f, এফ কোথায় 100, 1/100, তার মানে 0.01 সেকেন্ড, এটা হচ্ছে তোমার পর্যায়কাল। শেষ। এখন দেখি আরো কমে গেছে, 8 জন আছে। আচ্ছা, যেটা করাইছি এটা কি বুঝছো কিনা বলো, আর একটা অঙ্ক করাবো তারপরে শেষ। এটা আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, একটি অগ্রগামী আর তরঙ্গের সমীকরণ y ইকুয়ালস টু একটি তোমরা কি দেখতে পাচ্ছ, কথা কি শুনতে পাচ্ছ?
আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে নাকি কি হয়েছে, ফ্রিজ হয়ে গেছে কিনা? লাইভ চলতেছে নাকি কেটে গেছে? ঠিক আছে কিনা একটু জানাও তো। ইসমাইল হোসেন রাকিব ঠিক আছে, সায়মা জাহান ঠিক আছে, ওকে। তাহলে এটাই আমাদের লাস্ট অঙ্ক, এটা শেষ করে দেই। একটি অগ্রগামী আর তরঙ্গের সমীকরণ y equals to 5 cos t by 0.02 প্লাস x বাই 15 প্লাস x ডিভাইডেড বাই হচ্ছে 15। বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, আগের সবকিছু জানতে চাইছি। এত হলে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, পর্যায়কাল, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, মানে সবকিছুই বের করতে হবে আর কি। সাথে যদি বলে আদি দশা, সাথে যদি বলে যে আদি দশাও বের করো, তখন তোমাকে যেটা বুঝতে হবে যে আদি দশাও যদি বলে যে আদি দশা বের করো, তখন তুমি যদি দেখো যে এখানে কস ওয়েভ, তখন বলতে হবে যে আদি দশা 90 ডিগ্রি। বুঝছো? আদি দশা হচ্ছে কি 90 ডিগ্রি। যদি সাইন ওয়েভ হয়, আদি দশা পরীক্ষায় আসে না, যাই হোক। এখন ওয়াই ইকুয়ালস টু এটা, তাই তো? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এটা। এখন আমরা আনসার লিখবো। আনসার প্রথমে লিখবা দেওয়া আছে বলে এই যে সমীকরণটা আবার লিখবা, তারপর লিখবা আবার এখানে দেখো তো, কে এক্স এর সামনে মাইনাস ছিল আমাদের ফর্মুলা, এখানে কি আছে? এক্স এর সামনে প্লাস আছে। এক্স এর সামনে কি আছে? প্লাস আছে। এক্স এর সামনে প্লাস থাকা মানে কি? এটা এক্স পজিটিভ এক্স এক্সিসের দিকে যাচ্ছে নাকি নেগেটিভ এক্স এক্সিসের দিকে যাচ্ছে? একটু আগে বলছিলাম এটা হচ্ছে কোন দিকে যাচ্ছে? নেগেটিভ এক্স এক্সিসের দিকে যাচ্ছে। তাহলে এখানে তুমি লিখবা আবার নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলমান একটি কস ওয়েভের আদর্শ সমীকরণ। কস ওয়েভ কেন নিলাম? কারণ এখানে কস আছে, এই কারণে। আদর্শ সমীকরণ হবে, কি হবে আদর্শ সমীকরণ? আদর্শ সমীকরণ হয়, আদর্শ সমীকরণ কি হয়? y ইকুয়ালস টু a cos ওমেগা টি। এখন যেহেতু আমরা বলে দিছি কোন দিকে যাচ্ছে, নেগেটিভ এক্স অক্ষের দিকে যাচ্ছে, নেগেটিভ এক্স অক্ষের দিকে, ফলে এখন আর মাইনাস নিব না, নিব কি? প্লাস কে এক্স। এই যে দেখো মাইনাস, আর এখানে কি নিয়েছিলাম? প্লাস, কারণ এটা যাচ্ছে কোন দিকে? আমরা বলেই দিছি নেগেটিভ এক্স এক্সিসের দিকে, এই যে এটার সাথে মেলানোর জন্য। এটা এই 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 জিনিসটা যদি তুমি উল্লেখ না করো, তাহলে তুমি এটা যদি লিখো পরীক্ষায় ভুল হয়ে যাবে। বুঝছো? নেগেটিভ এক্সটা উল্লেখ করতে হবে। আদর্শ সমীকরণ y ইকুয়ালস টু এত হয়, ফলে এর সাথে তুলনা করে, এর সাথে তুলনা করো এখন। কজের সামনে যা আছে তা হচ্ছে এ, কজের সামনে যা আছে তা হচ্ছে এ, তাহলে এ ইকুয়ালস টু পাচ্ছ 5। টি এর যে সহগ সেটা হচ্ছে ওমেগা, টি এর যে সহগ কত? 1/0.02, সেটা হচ্ছে ওমেগা। ওমেগা ইকুয়ালস টু 1/0.02। তারপরে এক্স এর যে সহগ সেটা হচ্ছে কে, এক্স এর যে সহগ কত? 1/15, 1/15টা হচ্ছে কে ইকুয়ালস টু 1/15।
ওমেগা ইকুয়ালস টু লেখা যায় কি 2πf, বা এখান থেকে এফ ইকুয়ালস টু কি লেখা যাবে 2π দিয়ে ভাগ হবে, তাহলে এফ ইকুয়ালস টু 1/0.02 ইন্টু হচ্ছে 2π। আর কে ইকুয়ালস টু কত 1/15, কে ইকুয়ালস টু হচ্ছে 2π/λ, কে ইকুয়ালস টু হচ্ছে 2π/λ, বা এখান থেকে তুমি ল্যামডা একে ল্যামডা ইকুয়ালস টু হবে 15 দুগুণে 30π। এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বিস্তার পেয়ে গেছো, তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছো, আর কি বাকি আছে কম্পাঙ্কটাও পেয়ে গেছো। কম্পাঙ্ক যদি এফ যদি এটা হয়, তাহলে কম্পাঙ্ক যদি এটা হয় পর্যায়কাল টি ইকুয়ালস টু কত হবে 1/f, ইকুয়ালস টু হচ্ছে 1 এই যে এফ এর মান বসাই দিবে, f ইকুয়ালস টু 1/t, t ইকুয়ালস টু 1/f, এই যে এখান থেকে f এর মানটা তুমি এখানে বসাই দিবা, বসাইলে তুমি পেয়ে যাবা সামথিং সেকেন্ডে পর্যায়কাল। আর কি লাগবে বেগ লাগবে, তরঙ্গের বেগ v ইকুয়ালস টু f ল্যামডা, f এর মান কত এই যে এটা f এর মান, ল্যামডার মান কত 30π, তাহলে 2π দিয়ে এখানে 15π, পায়ের সাথে পাই কাটা যায় 2 দিয়ে 15, তার মানে 15 ডিভাইডেড বাই 0.02 মিটার পার সেকেন্ড, 2/100, 1500/2 750। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে শেষ আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা, নেক্সট ক্লাস কি লাগবে কি না, নেক্সট ক্লাস মনে হয় তোমাদের লাগবে না, 9 10 এগুলা, আচ্ছা দেখা যাক পরেরটা যদি নেই তাহলে পরে দেখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ। শুরু থেকে যারা ছিলা তাদেরকে ধন্যবাদ, যারা নোট করছো নোটগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করে দিও, এবং কিছু থিওরি ক্লাস যারা দেখতে চাও এই ইউটিউব চ্যানেলে গেলে পাবা, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করবা, ইউটিউব চ্যানেল পাওয়া যাবে, সেম নামে হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তোমাদের নোটগুলো আপলোড করে দিও হোমওয়ার্ক সহ, ঠিক আছে, তাহলে আমি চেক করতে পারবো হোমওয়ার্ক হয়েছে কিনা। ভালো থাকো, আল্লাহ হাফিজ।